এদিকে এসআইআর ফর্ম ফিল আপে গিয়ে হাতাহাতি, তৃণমূল কর্মীকে চড় মারার অভিযোগ বিজেপির বিএলএর বিরুদ্ধে, পাল্টা চড়ের অভিযোগ বিজেপির বিএলএর। কি ঘটনা ঘটেছে ঠিক আরো ডিটেল জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি ঘটনা ঘটেছে, এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? তো লেকটাউন যে বিধানপল্লী এলাকা, সেখানেই মূলত যে বিএলএ টুকে কিন্তু মারধরের অভিযোগ বিজেপি বিএলএ 2 এর বিরুদ্ধে। একেবারে তৃণমূল কংগ্রেসের কর্মীকে কিন্তু চড় মারার অভিযোগ উঠলেই বিএলএ 2 এর বিরুদ্ধে। এবং যে অভিযোগ একেবারে আজকে যখন লেকটাউন বিধানপল্লী এলাকায় এসআইআর এর ফর্ম বিলি করা হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু একেবারে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে বিএলএ 2 তিনি কিন্তু একেবারে খারাপ ব্যবহার করছেন এবং পাল্টা অভিযোগ করছে তার কাছ থেকে খাতা পেন কেড়ে নেওয়া হয়েছিল। এবং অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি খারাপ ব্যবহার করছেন। এবং সেই সময় বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী তাকে কিন্তু বিএলএ 2 কিন্তু চড় মারেন। এবং সেই সময় তৃণমূল কংগ্রেস যারা কর্মী তারা কিন্তু সেখানে পৌঁছে যায়। এরপরে দুপক্ষের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং পাল্টা অভিযোগ করে বিএলএ 2 তাকে মারধর করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী তাকে চড় মেরেছে। কিন্তু এই ঘটনায় কিন্তু দুপক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। যদিও এই সমগ্র যে ঘটনা, সেই সমগ্র ঘটনা নিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে যিনি বিএলও দায়িত্বে ছিলেন তিনি জানাচ্ছেন তিনি এই গোটা বিষয়টা কিছু দেখতে পাননি। তার কারণ তিনি ফর্ম বিলি করতে ব্যস্ত ছিলেন, এসআইআর এর ফর্ম বিলি করার সঙ্গে সঙ্গে মানুষজনকে বোঝাতে ব্যস্ত ছিলেন, সেই কারণে তিনি কি ঘটনা ঘটেছে খেয়াল করতে পারেননি। কিন্তু এই এসআইআর এর যে ফর্ম বিলি, সেখানে অভিযোগ ওঠে যে যখন বোঝানো হচ্ছিল সেই সময় কিন্তু এই বিএলএ 2 কিন্তু এক তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে চড় মারে। তারপরে তৃণমূল কংগ্রেস যারা কর্মী তারা কিন্তু বিধানপল্লী এলাকায় চলে আসে। দুপক্ষের মধ্যে উত্তেজনা পরিস্থিতিতে পাল্টা অভিযোগ করা হচ্ছে বিএলএ 2 কে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী চড় মারে। পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু পুলিশ নিয়ন্ত্রণে আনে। বেশ নোংরা যারা সব পরিষদের সঙ্গে তাদের যে ইনচার্জ আছে, হ্যাঁ বাবু চৌধুরী, আমার খাতা কেড়ে নেবে, খাতা কেড়ে নিয়ে এরকম করে খাতা কেড়ে নেবে। আমার হাতে মোবাইলটা ছিল, আমার খাতা যেমনি কেড়ে নিয়েছে, ওর গায়ে গিয়ে মোবাইলটা লেগেছে আমার হাতটা নিয়ে। আমি যে মোবাইলটা লাগার সাথে সাথে ও একটা ঠাস করে আমার গালে চড়, আর ও হাত দেবেই বা কেন গায়ে? হ্যাঁ গালে হ্যাঁ একদম গালে থাপ্পড়। যাদের বাড়িতে ফর্ম নেওয়া হয়েছে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন, তাদের সামনেই হয়েছে। হ্যাঁ এবার কি হচ্ছে, এখানে এরা সবাই তৃণমূল, সবাই এরা ইচ্ছা করে করছে, ইচ্ছা করে বলছে। নাম লেখালেখি ব্যাপারটা নিয়ে হয়েছিল, তার মধ্যে উনিও লিখছেন, আরো সিপিএমের লোক আছে, তৃণমূলের লোক আছে, 3টি দল আছে। ওনার সঙ্গে লোকজন নেই, আর উনি চেনে না, যেহেতু থাকে বাইরের। এবার যখন চেনে না তখন উনি যখন জিজ্ঞেস করে তা ওনাকে বলা হচ্ছে কি আপনার মতন কাজ করতে থাকুন, যেরকম আমরা করছি করুন। উনি বলছেন আমাকে গা হাত দিচ্ছে, কিন্তু উনি একটা আমাদেরই কর্মীকে চট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমরা চাইছি সুস্থ পরিবেশ, সুস্থ থাকুক, আমাদের পাড়াতে কোনোদিন ঝামেলা হয় না। বিজেপির বিএলএ কে মারধর, জুতোর মালা, কোচবিহারের মাথাভাঙার 239 নম্বর বুথের ঘটনা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। কারা করলো আপনাকে? আমাকে ফটিক দাস করছে, আচ্ছা, চট থাপ্পড় মারছে। আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম, জব বসা আমরা 4টা কেবল মাত্র লেখছি। হ্যাঁ লেখালেখির পর তারপরে ফটিক দাস আইসা আমাকে চট থাপ্পড় মারলো, আর কেতা দাস এসে চট থাপ্পড় মারলো, মারে বলতেছে, আর ভৈমেলা দাস আমার জুতের মালাটা পড়াই দিল, দিয়া আমাকে ধাক্কা বের করে দিল, বেটা ভাগ এখান থেকে, কি করতে আসছিস এখানে? ওরা কোন দলের? ওরা টিএমসি। আমাকে এগুলো কাজ করতে দিবে না, বেটা তুমি এগুলো কিসের জন্য কাজ করতে, কি করতেছো? এইটা মনে হয় আমরা বিজেপি দল করি, তার জন্য এই অপরাধে। আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি, আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন? বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল এটা আজকে এত ভীত হয়ে গেছে, আজকে এই ধরনের একটা নোংরা কাজ করছে। বিজেপি কিন্তু চুপ করে থাকবে না, যত জায়গায় কমপ্লেন জানানো হচ্ছে, তারা যদি এখনো এটা করতে থাকে তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজেপি প্রশাসনের কাছে যাচ্ছে। বারুইপুরে বিজেপির বিএলএ আক্রান্ত, বিএলএ কে মারধরের অভিযোগ বিএলওর বিরুদ্ধে। মারধরে অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধানের স্বামীও। বারুইপুরের বেগমপুর গ্রামে উত্তেজনা, মারধরে বিএলএ সুরজিৎ বিশ্বাস সহ আহত 2 জন। মারধরের অভিযোগ অস্বীকার বিএলও উপপ্রধানের স্বামীর। আমার যিনি বিএলও আছেন অঞ্জনা মণ্ডল, উনি 4 তারিখে ফর্ম বিলি করেছেন, পঞ্চায়েত থেকে ফর্ম তুলে, সেটা আমি জানতে পারাতে ওনাকে বলেছি ফর্ম দিয়েছেন, আপনি আমাকে জানাননি কেন? তো বললো না আমি নিয়ে এসেছি, আমি 10টা ফর্ম নিয়ে এসেছি, আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি। আমি আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না। তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু
তর্কতর্কি বা কথা কাটাকাটি হয়। উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি কিল ঘুষি মারামারি, তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে। এটা সম্পূর্ণ মিথ্যে। বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে, আমাদের না নিয়ে ঘুরলে ইয়ারুর কাছে তোমার চাকরি নিয়ে করব, কি করে চাকরি বাঁচে দেখব। তাও আমি কিছু মনে করিনি। আমি ওদেরকে ফোন করে ডেকে নিয়ে ফিল্ডে গেছি। তারপরে ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি, চড় মেরেছি। এটা সম্পূর্ণ মিথ্যে, আমি কিছুই করিনি। খালি খালি মিথ্যে অভিযোগ দিয়ে ওরা আমার নামে ফেসবুকে লিখে ছেড়েছে। আমি একা একা কাজ করতে ভয় পাচ্ছি। আমাকে একটু প্রোটেকশন না হলে আমি ফিল্ডে নামবো কি করে? না, আমাদের ওরকম কোনো ব্যাপার না। আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম, একটা আমাদের ট্রেনিং হয়েছে, তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে, আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মদপথ খেয়ে ওরাই জানে। আমাদের বিএলএ টু সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন 15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ টুকে মারে। 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। চয়ন বর্মনকে গ্রেপ্তার করা হোক, অঞ্জনা মণ্ডলকে ইমিডিয়েট বহিষ্কার করা হোক। সেটা হতে পারে যারা বিএলও হিসাবে কাজ করছে তারা মারধর করতে যাবে। চয়ন বর্মন পার্টি অফিসে ছিল, গণ্ডগোলের সূত্রপাত হওয়ার পরে আমি তাকে পাঠিয়েছি। বিজেপি যাকে বিএলও 2 বানিয়েছে সে ওখানে থাকে না, তার কোনো বাড়িঘর নেই, ভোটার লিস্টে নাম আছে কিনা আমার জানা নেই। শুধুমাত্র প্রশ্ন করেছে আপনি এখানে থাকেন না, আপনি কি করে এলেন। তখন চয়ন বর্মনের উপরে অকথ্য ভাষায় গালাগালি করে। অভিযোগ প্রমাণিত হবে, আসল সত্য নিশ্চয়ই উদ্ঘাটিত হবে। যোগ্য অযোগ্য তালিকা তৈরির পদ্ধতি কি? এসএসসি কে পদ্ধতি জানাতে নির্দেশ বিচারপতির। 26,000 চাকরি বাতিল মামলায় নির্দেশ বিচারপতির। 12ই নভেম্বরের মধ্যে জানানোর নির্দেশ বিচারপতি সিনহার। দাগিদের তালিকা তৈরি হলো কিভাবে? প্রশ্ন বিচারপতির। যোগ্য অযোগ্য তালিকা তৈরির পদ্ধতি কি? এসএসসি কে পদ্ধতি জানাতে নির্দেশ বিচারপতির। 26,000 চাকরি বাতিল মামলায় নির্দেশ বিচারপতির। আরো বিস্তারিত জানাবে কি নির্দেশ বিচারপতির, ডিটেল রয়েছে আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব। অর্ণব, বিস্তারিত জানতে চাইবো। দেখো, এসএলএসটির এই পরীক্ষায় অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা, যেটা 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার কথা, সেই নিয়োগ প্রক্রিয়া আমরা জানি যোগ্য অযোগ্য তালিকা, যে তালিকা পৃথকীকরণ সঠিকভাবে না করার কারণেই পুরো প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে একটি নতুন মামলা এবং এই নতুন নিয়োগ প্রক্রিয়া 2025, যে নিয়োগ প্রক্রিয়া 10 নম্বর যারা অভিজ্ঞ শিক্ষক তাদের দেওয়ার কথা বরাদ্দ করা হয়েছে, যার যেরকম র্যাঙ্ক বা ক্যাটাগরি সেই হিসেবে তা নাম্বার পাবে। সেই মামলাতে বিচারপতি অমৃতা সিনহা 2টো স্পেসিফিক আজ পর্যবেক্ষণ রেখেছেন। 1, 10% এই নাম্বার কেন ফ্রেশাররা পাবে না, তাদেরকে সেই সুযোগ থেকে কেন বঞ্চনা করা হবে, কেন ফ্রেশারদের ক্ষেত্রে 10 নম্বর বরাদ্দ। অন্যদিকে যেটা বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ রেখেছে, আমি নির্দেশ জারি করেছেন যে এই যে যোগ্য অযোগ্য তালিকা ইতিমধ্যে আমি বেশ কিছু তালিকা প্রকাশ পেয়েছে, অযোগ্যের তালিকা প্রকাশ পেয়েছে শিক্ষকদের ক্ষেত্রে যারা দাবি তাদের তালিকা, সেই তালিকায় কাদের নাম রয়েছে সেটা নিয়ে আদালত চিন্তিত নয়। এই দাগি তালিকাটা তৈরি হলো কিভাবে, এই টেন্টেড বা আনটেন্টেড যে লিস্টটি এসএসসি তৈরি করুক না কেন, তার প্রিয়াম্বলটা কি, তার ম্যানারটা কি, সেটা এসএসসির আইনজীবীকে আদালত নির্দেশ দিয়েছে 12ই নভেম্বরের মধ্যে এই দাগিদের তালিকা তৈরি করার পদ্ধতি সেটা আদালতকে জানাতে হবে। কারণ এই তালিকা তৈরির পদ্ধতিটাই আদালত জানতে চাইছে। কারণ এই তালিকা যদি দাগি এবং অদাগি বা যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব হয় তাহলে তো প্যানেল বাতিলের প্রশ্নই আসে না। যদিও সে বিষয়ে এখনো আদালত প্রবেশ করেনি, তবে এসএসসি কিভাবে দাগিদের তালিকা প্রস্তুত করেছে তার পদ্ধতি আদালতে জানাতে নির্দেশ দিয়েছেন আজ বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে ফ্রেশারদের নতুন করে যারা চাকরি পরীক্ষায় বসেছেন তাদের ক্ষেত্রে কেন এই 10 নম্বরের যোগ্যতার মার্ক বা যেটা অভিজ্ঞতার মার্ক
সেই মার্কসটা থাকছে। এই মার্কসটা থেকে কেন নতুন যারা পরীক্ষা দিচ্ছেন, যারা চাকরি করেননি, তারা কেন ওই জায়গা থেকে বঞ্চিত হবেন, এই প্রশ্ন বিচারপতি তুলেছেন। এবং মামলা 12 তারিখে আসবে এবং এক্ষেত্রে এই এসএসসির মামলা 26,000 চাকরি বাতিলের যাবতীয় নির্দেশ, সেটা একক বেঞ্চ, যৌথ বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সমস্ত নির্দেশ বা বিভিন্ন সার্কুলার, সেগুলো নিয়ে প্রস্তুত হয়ে রাজ্য এবং এসএসসিকে আসার পরামর্শও দিয়েছেন বিচারপতি সিনহা। বেশ।